আমরা প্রায় দেখি না যে কেউ হয়তো পড়াশোনায় খুব আহামরি ছিল না, কিন্তু জীবনে দারুণ সফল। হ্যাঁ, হয়তো। আবার এমনও তো হয় যে খুব ভালো ছাত্র বা ছাত্রী ছিল, সে হয়তো কর্মজীবনে গিয়ে ঠিক সুবিধা করতে পারছে না, হিমশিম খাত। ড্যানিয়েল গোলম্যানের বিখ্যাত বই ইমোশনাল ইন্টেলিজেন্সে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজ আমরা এই বইটারই একটা বাংলা সারসংক্ষেপ ধরে আবেগিক বুদ্ধিমত্তার গভীরে যাওয়ার চেষ্টা করব। আমাদের লক্ষ্যটা হলো একটু তলিয়ে দেখা এই যে আবেগিক বুদ্ধিমত্তা বা ইকিউ বলি আমরা, এটা আসলে কি জিনিস, কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আজকাল। ঠিক। আর গোলম্যান যে পথগুলো দেখিয়েছেন সেগুলো আমরা নিজেদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি। ধরুন, আমরা জানি রাগ করা উচিত না, কিন্তু তাও কেন হঠাৎ করে রেগে যাই, এই সব রহস্যগুলো একটু বোঝার চেষ্টা আর কি। একদম ঠিক বলেছেন। গোলম্যানের মূল পয়েন্টটাই হলো যে জীবনে সাফল্য বা ধরুন সুখ এগুলো মাপার জন্য শুধু আইকিউ বা বুদ্ধাঙ্কই যথেষ্ট নয়। আচ্ছা। আবেগিক বুদ্ধিমত্তা মানে ইকিউ, নিজের আবেগ, অন্যের আবেগ এগুলো বোঝা, সেগুলোকে ঠিকঠাক পরিচালনা করা, এই ক্ষমতাটা অনেক ক্ষেত্রেই অনেক বেশি জরুরি হয়ে পড়ে। এটা যে শুধু ব্যক্তিগত সম্পর্ক ভালো রাখে তা নয়, আপনার কাজের জায়গায় উন্নতি, মানসিক শান্তি, বলতে গেলে সবকিছুর সাথেই জড়িয়ে আছে। গোলম্যান মূলত 5টা স্তম্ভের কথা বলেছেন, যেগুলোর ওপর এই ইকিউ দাঁড়িয়ে আছে। আমরা আজ সেগুলো নিয়েই একটু বিস্তারিত আলোচনা করব। দারুণ! তাহলে চলুন শুরু করা যাক। প্রথম স্তম্ভটা আপনি বললেন আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস। নামটা শুনে বেশ সোজাসাপটা মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ, শুনতে সহজ লাগলেও এটার গভীরতা কিন্তু অনেক। আত্মসচেতনতাকে বলতে পারেন আবেগিক বুদ্ধিমত্তার একদম প্রথম ধাপ বা গেটওয়ে। আচ্ছা। নিজের ভেতরের অনুভূতিগুলো ঠিক যখন সেগুলো তৈরি হচ্ছে সেই মুহূর্তেই চিনে ফেলার ক্ষমতা, এটাই হলো আত্মসচেতনতা। ভাবুন তো, যদি আপনি বুঝতে না পারেন যে আপনার রাগ হচ্ছে বা দুঃখ হচ্ছে বা হয়তো বিরক্তি লাগছে, তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করবেন কি করে? তা তো বটে। এটা অনেকটা এই শরীরে কোথায় ব্যথা হচ্ছে না জেনে পেন কিলার খাওয়ার মতো। গোলম্যান বলছেন এই যে চেনার ক্ষমতা, এটাই আমাদের হুট করে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখানো থেকে বাঁচায়। একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধে হবে। ধরুন, অফিসে একটা মিটিং চলছে, সবার সামনে আপনার বস আপনার কোনো কাজের সমালোচনা করলেন। আচ্ছা। স্বাভাবিকভাবেই তো খারাপ লাগবে, হয়তো রাগও হবে। এবার যদি আত্মসচেতন না হই, তাহলে কি হতে পারে? হয়তো সঙ্গে সঙ্গে একটা কড়া জবাব দিয়ে ফেললাম বা মুখ গম্ভীর করে বসে থাকলাম। ঠিক। কিন্তু যদি আত্মসচেতন হন, হ্যাঁ, সেটাই জানতে চাইছি। যদি আপনি আত্মসচেতন হন, তাহলে ঠিক সেই মুহূর্তে আপনার ভেতরে একটা অ্যালার্ম বাজবে। আচ্ছা, আমার রাগ হচ্ছে, কেন হচ্ছে? ও সবার সামনে বলায় অপমানিত লাগছে। এই যে ছোট্ট একটা 30 চরিত বা উপলব্ধি, এটা কিন্তু একটা গ্যাপ তৈরি করে দেয়। তাৎক্ষণিক রিয়াকশনের বদলে আপনি একটু সময় পান, ভাবার সময়। হ্যাঁ, ভাবার বা পরিস্থিতিটা বোঝার, অনেকটা ঝড় আসার আগে আকাশের ভাবগতিক বোঝার মতো। তখন আপনি হয়তো ঠিক করতে পারবেন যে এখন চুপ করে থাকাই ভালো, পরে আলাদা করে কথা বলা যেতে পারে। কিন্তু এই ক্ষমতাটা কি সবার থাকে? এটা কি বাড়ানোর কোনো উপায় আছে, নাকি এটা জন্মগত? এখানে গোলম্যানের সবচেয়ে আশার কথা। উনি জোর দিয়ে বলেছেন ইকিউ কিন্তু আইকিউ এর মতো অতটা স্থির নয়, এটা শেখা যায়, অনুশীলন করে বাড়ানো যায়। আচ্ছা। আত্মসচেতনতা বাড়ানোর একটা খুব ভালো প্র্যাকটিস হলো দিনের বিভিন্ন সময় একটু থামা, জাস্ট থেমে নিজেকে জিজ্ঞাসা করা, আচ্ছা এই মুহূর্তে আমার ঠিক কেমন লাগছে? আমি কি খুশি, উদ্বিগ্ন, বিরক্ত নাকি শান্ত? এটা তো সহজ মনে হচ্ছে। শুরুতে হয়তো উত্তরগুলো খুব স্পষ্ট হবে না, কিন্তু নিয়মিত করতে থাকলে নিজের আবেগের ধরনগুলো প্যাটার্নগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে। আরেকটা খুব কার্যকরী উপায় হলো জার্নালিং। ডায়েরি লেখার মতো? হ্যাঁ, অনেকটা তাই। দিনের শেষে কয়েক মিনিট সময় নিয়ে লিখে ফেলা আজ কি কি হলো আর তাতে আমার কেমন অনুভূতি হলো। এটা অনেকটা নিজের ইমোশনাল ম্যাপ তৈরি করার মতো। তার মূল ফোকাসটা হলো নিজেকে জাজ না করে শুধু দেখা, একজন দর্শকের মতো। একদম পারফেক্টলি বলেছেন। আবেগগুলোকে ভালো বা খারাপ, ঠিক বা ভুল এভাবে লেবেল না দিয়ে শুধু নিরপেক্ষভাবে সেগুলোকে চেনা আর বোঝা। যেমন আকাশে মেঘ আসে যায়। ঠিক, আবেগও অনেকটা সেরকমই।
আপনি আবেগটা নন, আপনি হলেন সেই আকাশ বা সেই অনুভবকারী সত্তা। এই বোধটা তৈরি হলে আবেগের সাথে একটা দূরত্ব তৈরি হয়, যেটা নিয়ন্ত্রণের জন্য খুব জরুরি। কিন্তু শুধু চিনলেই তো হবে না, মানে রাগ বা দুঃখ চিনলাম, তারপর সেটাকে সামলাবো কিভাবে? এখানেই কি দ্বিতীয় স্তম্ভটা আসছে? ঠিক ধরেছেন, দ্বিতীয় স্তম্ভ আত্মনিয়ন্ত্রণ বা সেলফ রেগুলেশন, অর্থাৎ আবেগটাকে চেনার পর সেটাকে ঠিকমতো পরিচালনা বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা। নিয়ন্ত্রণ মানে কি চেপে রাখা? মানে রাগ হলে সেটা দেখানোই যাবে না? আত্মনিয়ন্ত্রণ মানে কিন্তু আবেগ দমন করা বা অস্বীকার করা নয়, তাহলে বরং আবেগটাকে বুঝতে পারা এবং সেটাকে একটা স্বাস্থ্যকর উপায়ে প্রকাশ করা, মানে সঠিক সময়ে, সঠিক উপায়ে আর সঠিক মাত্রায়। গোলম্যান এটাকে তুলনা করেছেন একটা শক্তিশালী বুনো ঘোড়াকে বশ মানানোর সাথে। ঘোড়াটার শক্তি কমানো হচ্ছে না, বরং সেই শক্তিটাকে সঠিক দিকে চালিত করা হচ্ছে। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। ধরুন আপনার প্রচণ্ড রাগ হয়েছে, আত্মনিয়ন্ত্রণ মানে হলো সেই রাগের বহিঃপ্রকাশটা এমনভাবে হবে না যাতে আপনার সম্পর্ক নষ্ট হয় বা আপনার নিজের কোনো ক্ষতি হয়। আগের উদাহরণটায় যদি ফিরি, বসের সমালোচনার পর রাগটা চিনলাম, এবার আত্মনিয়ন্ত্রণ কিভাবে সাহায্য করবে? আচ্ছা, সেক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ থাকলে আপনি হয়তো রেগে যাওয়া সত্ত্বেও চিৎকার করবেন না বা তর্কে জড়াবেন না। আপনি বুঝবেন যে এই মুহূর্তে একটা তীব্র প্রতিক্রিয়া দিলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তখন হয়তো আপনি কয়েকটা গভীর শ্বাস নিলেন, কয়েক সেকেন্ড থামলেন, তারপর খুব শান্তভাবে বললেন, এই বিষয়টা নিয়ে কি আমরা মিটিংয়ের পর একটু আলাদাভাবে কথা বলতে পারি? এতে লাভটা কি হলো? লাভ অনেক। প্রথমত আপনি নিজের সম্মান রক্ষা করলেন, দ্বিতীয়ত পরিস্থিতিটা হাতের বাইরে যেতে দিলেন না, তৃতীয়ত সমস্যাটা সমাধানের একটা পথও খোলা রাখলেন। গোলম্যান বলছেন, যাদের এই আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা ভালো তারা অনেক বেশি নির্ভরযোগ্য হন, চাপের মুখেও শান্ত থাকতে পারেন আর ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। ফলে হুট করে কিছু করে ফেলে পরে আফসোস করতে হয় না। কিন্তু যখন খুব তীব্র আবেগ আসে, মানে ধরুন প্রচণ্ড রাগ বা ভয়, তখন নিজেকে সামলানো তো খুব কঠিন। সেটার জন্য কোনো কৌশল আছে? হ্যাঁ, অবশ্যই আছে, আর এগুলো অনুশীলন করলে আয়ত্তেও আসে। একটা খুব জনপ্রিয় কৌশল হলো পজ বাটন টেকনিক। পজ বাটন? হ্যাঁ, যখনই বুঝতে পারছেন যে একটা তীব্র আবেগ আসছে, সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট না করে কয়েক সেকেন্ডের জন্য থামুন। মনে মনে 1 থেকে 10 গুনতে পারেন বা কয়েকটা লম্বা গভীর শ্বাস নিতে পারেন। এতে কি হয়? এই ছোট্ট বিরতিটা আমাদের মস্তিষ্কের যে অংশটা আবেগের জন্য দায়ী, অ্যামিগডালা, তাকে একটু শান্ত হওয়ার সময় দেয়, আর আমাদের যুক্তিবাদী অংশটাকে প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হতে সাহায্য করে। আচ্ছা, আর কিছু? আরেকটা হলো আবেগের জন্য একটা হেলদি আউটলেট খুঁজে বের করা। মানে খুব রাগ হলে সেটা চেপে না রেখে হয়তো একটু জোরে হাঁটলেন বা দৌড়ালেন, কিংবা আপনার পছন্দের কোনো গান শুনলেন, অথবা আপনার যা মনে হচ্ছে সেটা ডায়েরিতে লিখে ফেললেন। এতে ভেতরের চাপটা বেরিয়ে যায়, কিন্তু কারো ক্ষতি না করে। ঠিক। আরেকটা খুব শক্তিশালী টেকনিক হলো রিফ্রেমিং, মানে আপনার চিন্তার প্যাটার্ন বা ধরনটাকে একটু বদলে দেখা। রিফ্রেমিং এটা কিরকম? দেখুন, আমাদের আবেগ কিন্তু অনেকাংশেই তৈরি হয় আমরা কোনো পরিস্থিতিকে কিভাবে দেখছি বা ব্যাখ্যা করছি তার উপর। একই ঘটনা কিন্তু ভিন্ন মানুষ ভিন্নভাবে নেয়, তাই তাদের অনুভূতিও ভিন্ন হয়। ঠিক। যেমন ধরুন, পরীক্ষায় খারাপ করলে কেউ ভাবতে পারে আমার দ্বারা কিছুই হবে না, আবার কেউ ভাবতে পারে আচ্ছা কোথায় ভুল হলো দেখি, পরের বার আরও ভালো করে চেষ্টা করতে হবে। এই দ্বিতীয় ভাবনাটাই হলো রিফ্রেমিং। মানে নেতিবাচক চিন্তাকে একটু ঘুরিয়ে পজিটিভ বা অন্তত নিরপেক্ষভাবে দেখা। একদম। ব্যর্থতাকে জীবনের শেষ হিসেবে না দেখে সেটাকে একটা শেখার সুযোগ হিসেবে দেখা। কি শিখলাম, পরের বার কিভাবে এটাকে এড়ানো যায়, এই ধরনের প্রশ্ন করা। এই চিন্তার বদলটা কিন্তু আপনার আবেগের অবস্থাকেও বদলে দিতে পারে। বাহ, দারুণ তো। তাহলে আমরা আবেগ চিনলাম আত্মসচেতনতা দিয়ে, আর সেটাকে নিয়ন্ত্রণ করলাম আত্মনিয়ন্ত্রণ দিয়ে। কিন্তু জীবনে তো এগিয়ে যেতে হয়, অনেক বাধা আসে, ব্যর্থতা আসে। সেই সময় হাল ধরে রাখার জন্য তো একটা ভেতরের জোর দরকার হয়, তাই না? এখানেই কি তৃতীয় স্তম্ভটার ভূমিকা? একেবারে ঠিক জায়গায় এসেছেন। তৃতীয় স্তম্ভটা হলো প্রেরণা বা মোটিভেশন। তবে গোলম্যান এখানে সাধারণ মোটিভেশনের চেয়ে বেশি জোর দিয়েছেন অভ্যন্তরীণ প্রেরণার ওপর, যেটাকে বলে ইন্ট্রিনসিক মোটিভেশন।
আচ্ছা, বাহ্যিক প্রেরণা মানে তো ধরুন টাকা পয়সা, পুরস্কার বা লোকের প্রশংসা। অভ্যন্তরীণ প্রেরণাটা ঠিক কি? অভ্যন্তরীণ প্রেরণা হলো সেই চালিকা শক্তি যা আসে আপনার ভেতর থেকে। মানে আপনি কোনো কাজ করছেন কারণ কাজটা করতে আপনার ভালো লাগে, কাজটা আপনাকে আনন্দ দেয়, অথবা কাজটা আপনার কাছে খুব অর্থপূর্ণ মনে হয়, বাইরের কোনো পুরস্কারের জন্য নয়। একটু উদাহরণ দেবেন? ধরুন একজন শিল্পী ঘন্টার পর ঘন্টা ছবি আঁকছেন, হয়তো সেই ছবি বিক্রি হবে কিনা বা কত দামে বিক্রি হবে সেটা না ভেবেই, কারণ আঁকার প্রসেসটাই তাকে একটা গভীর আনন্দ দিচ্ছে। বা একজন বিজ্ঞানী বছরের পর বছর একটা বিষয় নিয়ে গবেষণা করে চলেছেন, শুধু নতুন কিছু জানার বা আবিষ্কার করার নেশায়। এটাই অভ্যন্তরীণ প্রেরণা। গোলম্যান বলছেন, যারা আবেগিকভাবে বুদ্ধিমান তারাই ভেতরের শক্তিটাকে চিনতে পারেন এবং সেটাকে কাজে লাগাতে পারেন। তারা শুধু ফলাফলের জন্য ছোটেন না, পুরো যাত্রাটাকেই উপভোগ করেন। এই অভ্যন্তরীণ প্রেরণা থাকলে কি সুবিধা হয়? মানে এটা কেন এত জরুরি? এর দুটো বড় সুবিধা গোলম্যান উল্লেখ করেছেন। প্রথমটা হল তাৎক্ষণিক আনন্দ বা পুরস্কারের লোভ সামলানোর ক্ষমতা, ইংরেজিতে যাকে বলে ডিলেইং গ্র্যাটিফিকেশন। একটু বুঝিয়ে বলবেন? আমাদের মস্তিষ্ক তো চায় চটজলদি আনন্দ, তাই হয়তো পড়ার টেবিলে বসার চেয়ে বা ব্যায়াম করার চেয়ে ফেসবুক স্ক্রোল করা বেশি আকর্ষণীয় মনে হয়। কিন্তু যাদের ভেতরের প্রেরণা শক্তিশালী তারা বোঝেন যে দীর্ঘমেয়াদী একটা বড় লক্ষ্যের জন্য আজকের এই ছোট ছোট লোভ সংবরণ করাটা জরুরি। তারা অপেক্ষা করতে পারেন। আচ্ছা, আর দ্বিতীয় সুবিধা? দ্বিতীয়টা হল প্রতিকূলতার মুখে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, মানে রেজিলিয়েন্স। জীবনে তো ওঠাপড়া থাকবেই, ব্যর্থতা আসবে, বাধা আসবে, কিন্তু যার কাজের প্রতি একটা গভীর ভালোবাসা বা ভেতরের টান আছে সে সহজে হাল ছাড়ে না। পড়ে গেলেও আবার উঠে দাঁড়ায়, নতুন করে চেষ্টা করে। সে ব্যর্থতাকে শেষ কথা মনে করে না, বরং শেখার একটা ধাপ হিসেবে দেখে। এটা তো খুব সত্যি কথা। কিন্তু এই ভেতরের আগুনটা বা প্রেরণাটা জাগিয়ে রাখবো কিভাবে? অনেক সময় তো মনে হয় কিছুতেই তেমন উৎসাহ পাচ্ছি না। খুব ভালো প্রশ্ন। গোলম্যান এখানেও কিছু পথের কথা বলেছেন। একটা খুব গুরুত্বপূর্ণ উপায় হল নিজের কেন খুঁজে বের করা। মানে আপনি যে কাজটা করছেন বা করতে চান সেটার গভীরে যাওয়া, নিজেকে জিজ্ঞেস করা, কেন আমি এটা করছি, এর কোন অংশটা আমাকে আনন্দ দেয়, এর বৃহত্তর উদ্দেশ্যটা কি। এই কেনর উত্তরটা জানা থাকলে কাজের প্রতি একটা অন্যরকম টান আসে। আচ্ছা, আরেকটা উপায় হল বড় কোনো লক্ষ্য থাকলে সেটাকে ছোট ছোট অর্জনযোগ্য ধাপে ভেঙে নেয়া। যখন আমরা একটা ছোট ধাপও পূরণ করি তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে একটা কেমিক্যাল বেরোয়, যেটা আমাদের ভালো লাগায় এবং আরও এগিয়ে যেতে উৎসাহিত করে। ছোট ছোট সাফল্য সেলিব্রেট করা। হ্যাঁ, আর অবশ্যই একটা ইতিবাচক মানসিকতা রাখা। সবসময় সমস্যা নিয়ে পড়ে না থেকে সমাধানের দিকে মনোযোগ দেয়া। নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখাটাও খুব জরুরি। তাহলে নিজের আবেগ বোঝা, নিয়ন্ত্রণ করা আর নিজেকে চালিত করা, এই তিনটে দিক নিয়ে কথা হলো। কিন্তু আমরা তো একা বাস করি না, সমাজে থাকি, অন্যদের সাথে মিশতে হয়। তাদের বোঝা, তাদের সাথে সম্পর্ক রাখা, এটাও তো খুব গুরুত্বপূর্ণ। এখানেই কি চতুর্থ স্তম্ভটা আসছে? একদম। চতুর্থ স্তম্ভ হল সহানুভূতি বা এমপ্যাথি। এমপ্যাথি, এটা তো বেশ পরিচিত শব্দ। হ্যাঁ, পরিচিত, কিন্তু এর অর্থটা বেশ গভীর। এমপ্যাথি মানে হল অন্যের আবেগ, তার অনুভূতি, তার দৃষ্টিকোণ থেকে পরিস্থিতিটাকে বোঝার এবং অনুভব করার ক্ষমতা। এটা কিন্তু শুধু সিম্প্যাথি বা করুণা নয়, মানে আহা বেচারা বলা নয়। তাহলে ঠিক কি? এটা হলো নিজেকে তার জায়গায় দাঁড় করিয়ে তার অবস্থাটা উপলব্ধি করার চেষ্টা করা, অনেকটা তার জুতোয় পা গলিয়ে হাঁটার মতো আর কি। এটা কি কঠিন? মানে অন্যের মনের ভেতরটা বোঝা? কিছুটা কঠিন তো বটেই, তবে অসম্ভব নয়। আর মজার ব্যাপার হলো এমপ্যাথির ভিত্তিও কিন্তু সেই আত্মসচেতনতা। যে নিজের আবেগগুলো যত ভালোভাবে চিনতে পারে তার পক্ষে অন্যের আবেগগুলো ধরতে পারাটাও তত সহজ হয়। আচ্ছা, এমপ্যাথি মানে কিন্তু এই নয় যে অন্যের কথায় আপনাকে পুরোপুরি সায় দিতে হবে বা সে দুঃখে থাকলে আপনাকেও ভেঙে পড়তে হবে, বরং তার অবস্থাটা বোঝা এবং তাকে এটা বোঝানো যে আপনি তার কষ্টটা বা তার অনুভূতিটা বুঝতে পারছেন। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন আপনার এক বন্ধু চাকরি হারিয়ে খুব হতাশ হয়ে আপনার সাথে কথা বলছে। আপনি হয়তো তার জন্য নতুন চাকরির ব্যবস্থা করতে পারছেন না, কিন্তু আপনি যদি তার কথাটা মনোযোগ দিয়ে শোনেন,
তার হতাশাটা অনুভব করার চেষ্টা করেন এবং তাকে বলেন, আমি বুঝতে পারছি সময়টা তোর জন্য কতটা কঠিন যাচ্ছে। এই সামান্য কথাটুকুই তার কাছে বিরাট একটা সমর্থনের মতো কাজ করতে পারে। সে বুঝবে যে কেউ অন্তত তাকে বুঝছে। একদম। সে অনুভব করবে যে সে একা নয়। এই সংযোগ স্থাপনটাই এমপ্যাথির শক্তি। পেশাগত জীবনে বা কাজের জায়গায় এমপ্যাথির ভূমিকা কি? বিশাল ভূমিকা। ভাবুন, একজন টিম লিডার বা ম্যানেজার যদি তার টিমের সদস্যের উদ্বেগ, তাদের প্রয়োজনগুলো বুঝতে পারেন, তাদের দৃষ্টিকোণ থেকে ভাবতে পারেন, তাহলে তিনি অনেক বেশি কার্যকরভাবে টিম চালাতে পারবেন। কর্মীরাও নিশ্চয়ই তাকে বেশি ভরসা করবে। অবশ্যই। কর্মীরা তখন নিজেদের নিরাপদ মনে করবে, অনুপ্রাণিত বোধ করবে, সম্পর্কটা ভালো হবে। একইভাবে সেলস বা কাস্টমার সার্ভিসের মতো পেশায় গ্রাহকের আসল সমস্যাটা কি, সে কি চাইছে, তার অনুভূতিটা কেমন, এটা যদি ধরতে পারা যায়, তাহলে একটা দারুণ সম্পর্ক তৈরি হয়, বিশ্বাস জন্মায়, যা দিনের শেষে ব্যবসার জন্যই ভালো। বুঝলাম। কিন্তু এই এমপ্যাথি বাড়ানো যায় কিভাবে? মানে যদি মনে হয় আমার এটা কম আছে, তাহলে কি করতে পারি? বেশ কয়েকটা উপায় আছে। সবচেয়ে জরুরি হলো একজন ভালো শ্রোতা হওয়া, মানে মনোযোগ দিয়ে শোনা। শুধু কথাগুলো শোনা না, শুধু শব্দগুলো নয়, তার বলার ভঙ্গি, গলার স্বর, মুখের অভিব্যক্তি, শারীরিক ভাষা, এই সব কিছু মিলিয়ে সে আসলে কি বলতে চাইছে, কি অনুভব করছে, সেটা বোঝার চেষ্টা করা। মানুষ মুখে যা বলে তার চেয়ে অনেক বেশি কিছু প্রকাশ করে তার নন ভার্বাল কমিউনিকেশনে। ঠিক। দ্বিতীয়ত, নিজে জগতের বাইরে যাওয়া, মানে ভিন্ন ভিন্ন পরিবেশ, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন চিন্তাভাবনার মানুষের সাথে মেশা, তাদের গল্প শোনা, বিভিন্ন ধরনের বই পড়া, সিনেমা দেখা, এগুলো আমাদের অন্যের জগৎটাকে, অন্যের দৃষ্টিভঙ্গিটাকে বুঝতে সাহায্য করে। আর মতের অমিল হলে? মতের অমিল হলে প্রথমেই উত্তেজিত না হয়ে বা ডিফেন্সিভ না হয়ে চেষ্টা করা উচিত উল্টো দিকের মানুষটা কেন এমন ভাবছে সেটা বোঝার, তার যুক্তিটা কি, তার দিক থেকে দেখলে বিষয়টা কেমন। এই চেষ্টাটা সম্পর্ককে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচায় এবং অনেক সময় ভালো সমাধানে পৌঁছাতেও সাহায্য করে। দারুণ। তাহলে নিজেকে বোঝা হলো, অন্যকে বোঝা হলো, এবার এই সবগুলোকে একসাথে কাজে লাগিয়ে মানুষের সাথে মেশা, সম্পর্ক তৈরি করা, সেগুলোকে টিকিয়ে রাখা, এই পুরো ব্যাপারটা কি পঞ্চম স্তম্ভ? একদম ঠিক। পঞ্চম এবং শেষ স্তম্ভ হল সামাজিক দক্ষতা বা সোশ্যাল স্কিলস। এটাকে বলতে পারেন আগের 4টে স্তম্ভের, মানে আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, প্রেরণা আর সহানুভূতি, এগুলোর বাস্তব প্রয়োগ। মানে থিওরি থেকে প্র্যাকটিসে আসা। হ্যাঁ, অনেকটাই। এটা হলো আপনার ভেতরের আবেগিক বুদ্ধিমত্তাকে বাইরের জগতে, মানুষের সাথে আপনার লেনদেনে, আপনার সম্পর্কে ব্যবহার করার ক্ষমতা। আপনি হয়তো খুব সহানুভূতিশীল, অন্যের কষ্ট বোঝেন, কিন্তু সেই অনুযায়ী যদি তার সাথে ঠিকমতো আচরণ করতে না পারেন বা সঠিক কথাটা বলতে না পারেন, তাহলে তো লাভ হলো না। ঠিক। সামাজিক দক্ষতা হলো সেই ব্রিজ যা আপনার ভেতরের বোঝাপড়াকে আপনার বাইরের আচরণের সাথে মেলায়। গোলম্যান এটাকে বলেছেন এমপ্যাথি ইন অ্যাকশন। এই সামাজিক দক্ষতার মধ্যে ঠিক কি কি পড়ে? কোন কোন স্কিলগুলো? অনেক কিছুই এর আওতায় আসে। যেমন ধরুন কার্যকর যোগাযোগ বা এফেক্টিভ কমিউনিকেশন। এর মধ্যে শুধু নিজের কথা স্পষ্টভাবে বলা নয়, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনাও পড়ে। সঠিক শারীরিক ভাষা ব্যবহার করা, গলার স্বরের নিয়ন্ত্রণ, এগুলো সবই জরুরি। আচ্ছা। তারপর আছে সম্পর্ক তৈরি করা এবং সেটা টিকিয়ে রাখার ক্ষমতা। নতুন মানুষের সাথে মেশা, তাদের সাথে একটা সহজ, স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা, পুরনো সম্পর্কগুলোর যত্ন নেওয়া। আর ঝগড়াঝাটি হলে? দ্বন্দ্ব সমাধান বা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। মতের অমিল বা সমস্যা হলে সেটাকে এড়িয়ে না গিয়ে বা সম্পর্ক নষ্ট না করে কিভাবে শান্তভাবে দুপক্ষের কথা শুনে একটা সমাধানে আসা যায় যেখানে সম্পর্কটাও বাঁচে। এছাড়াও আছে অন্যদের প্রভাবিত করার ক্ষমতা। তবে মনে রাখতে হবে এটা যেন হয় সততা আর যুক্তির ভিত্তিতে, চালাকি বা ম্যানিপুলেশন দিয়ে নয়। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, টিমের সাথে মিলেমিশে কাজ করার ক্ষমতা, এগুলোও খুব গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতা। যাদের মনে হয় এই দক্ষতাগুলো একটু কম আছে, তাদের জন্য কি কোনো আশা আছে? এগুলোকে উন্নত করা যায়? অবশ্যই, 100 বার যায়। সামাজিক দক্ষতাও কিন্তু কোনো জন্মগত প্রতিভা নয়, এটা একটা আর্ট যেটা শিখতে হয় এবং অনুশীলন করতে হয়। যত প্র্যাকটিস করবেন তত ভালো হবেন।
কিভাবে প্র্যাকটিস করা যেতে পারে? ছোট ছোট অনেক উপায় আছে। যেমন যখন কারোর সাথে কথা বলছেন তখন পুরো মনোযোগটা সেখানে দিন। ফোন ঘাটা বা অন্যদিকে তাকিয়ে থাকা এগুলো বাদ দিন। উপস্থিত থাকা, তাই তো? একদম, বি প্রেজেন্ট। খোলা প্রশ্ন করুন, মানে যেগুলোর উত্তর শুধু হ্যাঁ বা নাতে শেষ হয়ে যায় না। যেমন, আপনি কেন এমনটা ভাবছেন, বা আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল। এতে অপরজন কথা বলার সুযোগ পায়। আচ্ছা। আন্তরিকভাবে অন্যের প্রশংসা করুন যখন সেটা সত্যি কারণ আছে। গঠনমূলকভাবে সমালোচনা করতে শিখুন, আবার শুনতেও প্রস্তুত থাকুন। ফিডব্যাক দেওয়ার সময় ব্যক্তির ওপর আক্রমণ না করে তার স্পেসিফিক আচরণের কথা বলুন এবং কিভাবে সেটা ভালো করা যায় তার পরামর্শ দিন। এটা খুব দরকারি। আর কেউ যখন আপনার সমালোচনা করছে তখন রেগে না গিয়ে বা আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত না হয়ে মন দিয়ে শুনুন। যদি মনে হয় যুক্তিসঙ্গত তাহলে সেটা গ্রহণ করার মানসিকতা রাখুন। এমনকি প্রতিদিনের ছোট ছোট মিথস্ক্রিয়া, যেমন দোকানে বা লিফটে কারোর সাথে সৌজন্য বিনিময়, এগুলো কিন্তু অনুশীলনের সুযোগ। দারুণ একটা আলোচনা হলো আজকে। তাহলে যদি সারসংক্ষেপ করি, ড্যানিয়েল গোলম্যানের তত্ত্ব অনুযায়ী আবেগিক বুদ্ধিমত্তার এই 5টা স্তম্ভ, মানে আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ প্রেরণা, সহানুভূতি এবং সামাজিক দক্ষতা, এই সবগুলো মিলেই আমাদের ব্যক্তিগত জীবনে, কাজের জায়গায় সাফল্য আর একটা সার্বিক ভালো থাকার পথ তৈরি করে দেয়। একদম ঠিক। আর সবচেয়ে বড় যে কথাটা গোলম্যান বারবার মনে করিয়ে দেন সেটা হলো, এই ইকিউ কিন্তু কোনো ফিক্সড জিনিস নয়। এটা আইকিউ এর মতো অতটা বদলায় না তা নয়, বরং এটা একটা চলমান প্রক্রিয়া, একটা শেখার বিষয়। জীবনের যে কোনো বয়সেই কিন্তু আমরা এই দক্ষতাগুলো শিখতে পারি, উন্নত করতে পারি। এটা সত্যি খুব আশার কথা। হ্যাঁ, এটা অনেকটা শরীর চর্চার মতো। নিয়মিত ব্যায়াম করলে যেমন মাসল তৈরি হয়, শক্তিশালী হয়, তেমনি নিয়মিত চর্চা করলে, মনোযোগ দিলে আমাদের আবেগিক বুদ্ধিমত্তাও বাড়ে। তাই হয়তো বিশাল কিছু না ভেবে আজ থেকেই ছোট্ট একটা স্টেপ নেওয়া যেতে পারে। যেমন হয়তো পরের বার যখন খুব রেগে যাব তখন রিয়্যাক্ট করার আগে শুধু কয়েক সেকেন্ড থামা, অথবা বন্ধুর কোনো সমস্যার কথা শোনার সময় ফোনটা পাশে রেখে একটু বেশি মনোযোগ দিয়ে শোনা। ছোট ছোট শুরু। আর এই চেষ্টার ফলাফলটা ভাবলেই তো ভালো লাগে। একটা হয়তো আরও শান্ত, আরও স্থির, আরও সুখী জীবন। সম্পর্কগুলো হয়তো আরও গভীর হবে, আরও অর্থপূর্ণ হবে। কাজের মধ্যে হয়তো শুধু দায়িত্ব নয়, একটা উদ্দেশ্য, একটা তৃপ্তি খুঁজে পাওয়া যাবে। ঠিক। আর সবচেয়ে বড় কথা, নিজের সাথে নিজের সম্পর্কটা হয়তো আরও সহজ হবে, যেখানে আবেগগুলো আর শত্রু নয়, বরং বন্ধু, পথপ্রদর্শক। একেবারে তাই। আচ্ছা, শেষ করার আগে একটা ছোট্ট ভাবনা সবার জন্য রেখে যাই। অবশ্যই। আমরা তো আলোচনা করলাম যে কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করা যায়, অন্যকে বোঝা যায়, সম্পর্ক ভালো রাখা যায়। এগুলো তো খুব দরকারি, কিন্তু এর থেকেও গভীরে গিয়ে যদি ভাবি, এই দক্ষতাগুলো যখন আমরা সচেতনভাবে শিখি এবং জীবনে প্রয়োগ করি, তখন সেটা কি আমাদের কাছে সাফল্য বা অর্থপূর্ণ জীবনের মানেটাকেই একটু হলেও বদলে দেয় না? শুধু বাইরের সাফল্য নয়, ভেতর থেকে ভালো থাকা, সম্পূর্ণ হওয়া, আবেগিক বুদ্ধিমত্তা কি সেই যাত্রারই একটা অংশ নয়? এটা নিয়ে হয়তো শ্রোতারা একটু ভাবতে পারেন।